আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামার অংশের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। নিশ্চয়ই ব্ল্যাকবোর্ডে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিক কমপ্লিটিং সেন্টেন্স। তো মেইন ক্লাস শুরু করার আগে প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসটাকে আমরা কিভাবে সাজিয়েছি। আজকের এই ক্লাসটাকে আমি মূলত 4টা ভাগে সাজিয়েছি। প্রথম অংশে আমরা জানবো হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সটা কী এবং আসলে কী কারণে এটা ব্যবহার করা হয়। এবং দ্বিতীয় অংশে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সের হিউজ রুলস আছে, কিন্তু আসলে এত রুলস আমাদের মনে রাখা সম্ভব নয়। সব থেকে যে রুলসগুলো বেশি আসে, কোন রুলসগুলো আসলে বেশি আসে এবং কোনগুলোতে আমাদের বেশি ফোকাস করা দরকার সেই বিষয়ে আলোচনা করব। এবং তৃতীয় অংশে আমরা মূল ক্লাসে চলে যাব, সেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে আলোচনা করব। এবং চতুর্থ অংশে থাকবে একটি কুইক প্র্যাকটিস সেশন। তাহলে আমাদের মূল ক্লাস শুরু করা যাক। আমরা জানি যে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসলে এইভাবে আসবে, কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস। তো প্রথমে আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আসলে ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস বলতে আসলে কী বোঝায়। এখন ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস যদি আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাই, এটার জন্য আমাকে দুইটা আলাদা ক্লাস নেওয়া লাগবে। তারপর আমি শর্টকাটে একটু ধারণা দিচ্ছি যে ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস বলতে আসলে কী বোঝায়। তো আমি যদি আলোচনা শুরু করি, ক্লোজেস বলতে মূলত বোঝায় যে এ গ্রুপ অফ ওয়ার্ডস অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস। or a combination of words. অর্থাৎ ক্লোজ বলতে বোঝায় কয়েকটি দুই বা তার বেশি, বা আমরা বলতে পারি দুই বা ততোধিক শব্দের সমষ্টি, যেখানে সব থেকে ইম্পর্টেন্ট বেশি যেটা যে ক্লোজ হইতে হলে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ফাইনাইট ভার্ব বলতে আসলে কি বোঝায়। আমরা জানি, তোমরা জানো, তোমরা এখন কলেজে পড়ো, তোমাদের এসএসসি লেভেলে এই বিষয় নিয়ে অবশ্যই তোমাদের কিছু নলেজ আছে। তারপর আমাদের ক্লাসের স্বার্থে আমি আবার ফাইনাইট ভার্ব নিয়ে সংক্ষেপে যদি বলি, ফাইনাইট ভার্ব বলতে আসলে সেই সকল ভার্বকে বোঝায় যেই সকল ভার্ব তোমার সাবজেক্টের সাথে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। আমি কি বললাম, এই যে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি, এটা সাবজেক্ট অনুযায়ী কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হয় আমরা সেটা একটু দেখি। টেন্স, নাম্বার, পার্সন। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। আমি যদি লিখি হি ইটস রাইস, এখানে সাবজেক্ট কি হি, এখানে ভার্ব কি ইটস। আমি যদি এখন এই কথাটাকে লিখি আই ইট রাইস, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু প্রথমে কি ছিল, এটা হচ্ছে থার্ড পারসন ছিল, কিন্তু এখানে আমি সাবজেক্টকে এখানে ফার্স্ট পারসন। এখানে যেহেতু থার্ড পারসনের পরে ভার্বের সাথে এস বাই এস হয়, আমরা এটা সবাই জানি। এবং এখানে যেহেতু ফার্স্ট পারসন, সেই কারণে এখানে আর এস বাই এস হবে না, এখানে ইট হয়ে গেল। এই যে সাবজেক্ট অনুযায়ী এই যে টেন্স, নাম্বার, পার্সনের বিভিন্ন চেঞ্জের কারণে ভার্বের যে পরিবর্তন হয়, যে সকল ভার্বগুলোর, সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। আচ্ছা, এবার এখন আমরা আলোচনা করব যে ক্লজ কি, ফ্রেজ কি। আচ্ছা, তার আগে আমি ক্লজের একটা এক্সাম্পল দিয়ে দিলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়, আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। এক্সাম্পল, I
know the boy who is poor। অর্থাৎ আমি ছেলেটাকে চিনি যে গরিব। এই যে আমি যদি এখানে আই নো দ্য বয়ের নিচে দাগ দিই, এটা হচ্ছে একটা ক্লজ। ক্লজের আবার তিনটা পার্ট আছে, সেটা সম্পর্কে একটু বলি। এক, মেইন ক্লজ, একে আবার প্রিন্সিপাল ক্লজ বলা হয় বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। দুই নম্বরে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তিন নম্বরে আছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, ক্লজ সাধারণত বাক্যে এটা স্বাধীন হিসাবেও বসতে পারে, অর্থাৎ এটা নিজে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে বা আর একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য ব্যবহার করা হতে পারে। তাহলে আমরা দেখছি ক্লজ হচ্ছে তিন প্রকার। মেইন ক্লজ, এটাকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, এটাকে সাবঅর্ডিনেট, সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আবার ডিপেন্ডেন্ট ক্লজও বলে। এই যে আমরা যেখানে এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আই নো দ্য বয়, এটা কিন্তু হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ একা একাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। আর এই যে হু ইজ পোর, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই বাক্যটার উপরে ডিপেন্ডেন্ট, এটা ছাড়া এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আমি মনে হয় তোমাদের সংক্ষেপে একটু হলেও ক্লজ সম্পর্কে ধারণা দিতে পারলাম। নেক্সট আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। ফ্রেজও একই জিনিস, যে এ গ্রুপ অফ ওয়ার্ডস বা এ কম্বিনেশন অফ ওয়ার্ডস, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে ব্যাপারটা কি, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। আমরা যদি এবার সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই তাহলে আরও তোমাদের কাছে বেটার হবে। এবং ফ্রেজ সাধারণত স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এটা অন্য একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত হয়। আমরা যদি বলি once upon a time he lived here। আমি যদি once upon a time এর নিচে দাগ দিই, আমরা জানি যে he lived here এটা কিন্তু নিজে নিজে একটা অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু once upon a time শুধু এটা দিয়ে আসলে কোনো নির্দিষ্ট একটা সেন্টেন্স কমপ্লিট হয় না। তো কিন্তু এই পুরোপুরি সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এটা আবার খুব ইম্পর্টেন্ট। তো এখানে ওয়ান্স আপন এ টাইম এটা হচ্ছে ফ্রেজ। আবার আমি যদি বলি, এবং এই যে ফ্রেজগুলো আছে এগুলো আসলে সেন্টেন্সের পার্টস অফ স্পিচ হিসাবেও কাজ করে। আরেকটা এক্সাম্পল দেখা যাক। কামিং হোম আই হ্যাড মাই ব্রেকফাস্ট। বাসায় এসে আমি আমার নাস্তা সেরেছিলাম। তো এখানে যে কামিং হোম এটা কিন্তু ফ্রেজ হিসাবে ব্যবহার হচ্ছে, কারণ একা কোনো সম্পূর্ণ সেন্টেন্স পূরণ করতে পারছে না, এবং যখন আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মিলে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এবং ফ্রেজ সাধারণত হচ্ছে 7 প্রকার। এই ফ্রেজের আবার কোথাও কোথাও ফ্রেজের 9 প্রকারও দেওয়া আছে। তো ফ্রেজ কত প্রকার এটা মনে রাখা আবার সহজ। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখানে প্রোনাউন বাদ দিয়ে বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে সবগুলোরই ফ্রেজ হয়। আমরা যেমন নাউন থেকে হয় নাউন ফ্রেজ, ভার্ব থেকে হয় ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বাল ফ্রেজ, প্রিপোজিশন থেকে প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আসলে আর ফ্রেজ আর ক্লজ নিয়ে আর বেশি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, তাহলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে। সেখানে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে কোশ্চেন অ্যানালাইসিস। ওকে,
কোশ্চিন অ্যানালাইসিস। আচ্ছা, কোশ্চিন অ্যানালাইসিস যদি করতে হয়, আমরা জানি যে আমরা এসএসসিতে থাকা অবস্থায় আমরা কমপ্লিট সেন্টেন্স করেছি, আবার ইন্টারেও আমরা কমপ্লিট সেন্টেন্স করছি। এখন স্বভাবতই তোমাদের মাথায় একটা কোশ্চিন আসবে যে এসএসসিতেও কমপ্লিট সেন্টেন্স ছিল, এখনও আছে। আসলে এসএসসিতে আমরা 2 বছর, এখানে ইন্টার 2 বছর, 4 বছর ধরে শেখার দরকার কি, বা এসএসসির কমপ্লিট সেন্টেন্সের সাথে এসএসসি কমপ্লিট সেন্টেন্সের পার্থক্য। আসলে বেসিক জিনিসটা একই, শুধু হালকা কিছু পার্থক্য আছে। মানে ওইখানে তোমার শর্ট ফর্মগুলো ছিল, ওখানে সহজ নিয়মগুলো ছিল, এখানে কিছু এক্সটেন্ডেড ফর্ম আছে। আমি যদি এখন আলোচনা করি তাহলে তোমাদের কাছে বিষয়টা আলোচনা আরও বিস্তারিতভাবে ফুটে উঠবে। আমি এসএসসি আমাদের যে ইংলিশ সেকেন্ড পার্টের কোর্সিং ছিল, সেখানে আসলে 7 নাম্বারে আমাদের ছিল হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, এখানে আসে হচ্ছে 3 নাম্বারে। আর সেখানে ছিল হচ্ছে 5টা আসতো, 1 গুণ 5। সেখানে এসএসসিতে আমাদের 5 মার্ক ছিল, কিন্তু আমরা এসএসসিতে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোথায় 10টা মার্ক। এবং আমি যদি কিছু এক্সাম্পল দিই তাহলে আরও তোমাদের কাছে ব্যাপারটা আরও বিস্তারিত হবে। যে এসএসসিতে সাধারণত কমপ্লিট সেন্টেন্সগুলো কী হতো, একটা সেন্টেন্স সেটা ইনকমপ্লিট থাকতো, তাকে কমপ্লিট করতে হতো, এখানে এক্সট্রা 2-3টা সেন্টেন্স থাকতো না। কিন্তু এইচএসসির ক্ষেত্রে এই জিনিসটাতে আমরা দেখি যে কোনো সময় এসএসসির মতো একটা অসম্পূর্ণ বাক্য তারপরে ড্যাশ দেওয়া থাকে, বা 2-3টা সম্পূর্ণ বাক্য তারপর ড্যাশ দেওয়া থাকে। আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওয়াক ফাস্ট। কমপ্লিট সেন্টেন্স সম্পর্কে যার ন্যূনতম আইডিয়া আছে, এই কমপ্লিট সেন্টেন্সটা মোটামুটি সব পারে। আমরা যখন আমাদের নেক্সট সেশনে বিস্তারিত আলোচনা করব তখন আলোচনা করব এটা নিয়ে আমরা। এখন শুধু উদাহরণটা দেখি। আমরা এখানে কী করতাম, ওয়াক ফাস্ট, তারপরে ড্যাশ। সাধারণত এরপরে আমরা কী থাকে, লেস থাকে, দ্রুত হাঁটো, লেস্ট। ইউ শুড মিস দ্য বাস, এরকম। বা ওয়েট আনটিল, তারপরে গ্যাপ। এখানে আমরা কী করতাম, এগুলো আমি পরবর্তীতে কী কারণে এগুলো হয় বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি। ওয়েট আনটিল আই কাম ব্যাক। এখন এই কোশ্চিনগুলাই এইচএসসি লেভেলে এসে একটু ডিফারেন্টলি আসে। সেটা যেমন গতবার ঢাকা বোর্ডের একটা যদি কোশ্চিন তোমরা খেয়াল করে থাকো, ঢাকা বোর্ডে এসেছিল, সেটা হচ্ছে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 AM, অর্থাৎ ট্রেনটা 10টায় পৌঁছাবে। Now it is 9:55 AM, এখন সময় কত, 9:55। সো ওয়াক ফাস্ট লেস্ট। দেখো একই জিনিস, এখানে ওয়াক ফাস্ট লেস্ট দিয়ে করা ছিল, কিন্তু এখানে তার আগে 2টা সেন্টেন্স এক্সট্রা জুড়ে দিয়ে ব্যাপারটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 AM, নাও ইট ইজ 9:55 AM, সো ওয়াক ফাস্ট লেস্ট, একই উত্তর। ইউ শুড মিস দ্য বাস, সরি, এখানে যেহেতু ট্রেন বলছে সেক্ষেত্রে এখানে আমাকে অবশ্যই ইউ শুড মিস দ্য ট্রেন। তো ব্যাপারটা কি, যে আমরা এসএসসি লেভেলে যখন কমপ্লিট করতাম এখানে তোমার স্বাধীনতা অনেক ছিল, কিন্তু এখানে মূলত আগে পিছিয়ে কিছু সেন্টেন্স যুক্ত করা থাকে, এই জন্য তোমাকে এর সাথে মিল রেখে রিলেভেন্ট একটা সেন্টেন্স লিখতে হয়। এই ক্ষেত্রে তোমাকে আরও মোর কেয়ারফুল হওয়া লাগে। নেক্সট যদি আমরা এটার উদাহরণ দেখি, যে ওয়েট আনটিল আই কাম ব্যাক, এই আনটিল দিয়ে ঢাকা বোর্ডে আরেকটা কোশ্চেন এসেছিল। ওয়েট আনটিল গ্যাপ, এরপরে কিন্তু আবার আরেকটা সেন্টেন্স যুক্ত করা ছিল, ইউ শুড নট
গো অ্যালং। আনসার কিন্তু দুইটার একই জিনিস, যে ওয়েট আনটিল আই কাম ব্যাক। ইউ শুড নট গো অ্যালং। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি আর এসএসসির পার্থক্য হচ্ছে এখানে কিছু এক্সটেনশন সেন্টেন্স আছে, আগে পিছিয়ে অ্যাড করা আছে, আর আমরা এসএসসির সময় শুধু একটা সেন্টেন্সের অসম্পূর্ণ অংশ থাকবে, সেটাকে সম্পূর্ণ করতে হতো। তো এটা আসলে মেইন পার্থক্য এসএসসি এবং এইচএসসি। তারপরে আমরা যদি বিগত যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন বোর্ডে সেগুলো যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারবো সাধারণত 6 থেকে 7টা আসে রুলস, অর্থাৎ গ্রামাটিক্যাল যে রুলস সেই রুলস অনুযায়ী আসে। যেমন টু ডট টুর নিয়ম, সো দ্যাটের নিয়ম, আনটিলের নিয়ম, ইট ইজ হাই টাইমের নিয়ম। একটু পরে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। 2 থেকে 3টা আসে সঙ্গতিপূর্ণ রেখে কাজ করতে হয়, মানে সেন্টেন্সগুলো পূরণ করতে হয়। যেমন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু ড্যাশ। এখানে কি করতে পারে, সো উই শুড নট কাট ডাউন ট্রিজ বা সো উই শুড প্লান্ট ট্রিজ। এখানে আসলে কিন্তু কোনো ওই রকম গ্রামাটিক্যাল রুলস ফলো করা হচ্ছে না, বা এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই। এবং একটা প্রভাব দেখা যায়, এটা কি রিলেভেন্ট, প্রাসঙ্গিক আসে, এবং একটা প্রভাবগুলো কীভাবে দেয়। প্রথমে একটা সেন্টেন্স থাকবে, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, বা দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, দেয়ার ইজ এ প্রভাব দ্যাট। একটা প্রবাদ আছে যে, এরপর তুমি তোমার ইচ্ছা মতো একটা প্রবাদ বসাতে পারো, যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, বা মাইট ইজ রাইট, এরকম। তো আমরা কোশ্চিন অ্যানালাইসিসের এই অংশটা পড়ে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চিন আসে এসএসসি এবং এইচএসসির। এই যে কমপ্লিট সেন্টেন্স, এটার মধ্যে পার্থক্য কী, এবং এই কমপ্লিট সেন্টেন্সের জন্য আমাদের যে জিনিসগুলোতে বেশি ফোকাস করা লাগবে সেটা হলো, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের বেশি জানতে হবে, প্রথম হচ্ছে টেন্স। আমরা জানি টেন্স সম্পর্কে তোমাদের সবারই বিস্তর আইডিয়া আছে, কিন্তু তারপরে কমপ্লিট সেন্টেন্সের জন্য টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তৃতীয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এবং গ্রামাটিক্যাল রুলস। অর্থাৎ এই জিনিসগুলোতে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা কমপ্লিট সেন্টেন্সটা ভালোভাবে করতে পারবো। এখন চলে আসি আমাদের আজকের ক্লাসের যে মেইন অংশ, অর্থাৎ আমরা যে বিভিন্ন ইম্পর্টেন্ট রুলসগুলো নিয়ে আলোচনা করব সেটাতে। আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কি। আসলে কন্ডিশনাল সেন্টেন্স মানে আমরা জানি কন্ডিশন অর্থ কি, শর্ত। এবং এখানে সাধারণত দুইটা বিষয় খেয়াল রাখতে হয়, যে কন্ডিশনাল সেন্টেন্স বলতে সাধারণত এই ধরনের সেন্টেন্সকে বোঝায় যে যেখানে একটা শর্ত থাকবে এবং হচ্ছে একটা কন্ডিশন থাকবে এবং একটা রেজাল্ট থাকবে। অর্থাৎ দুইটা সেন্টেন্সে একটাতে কন্ডিশন থাকবে, একটাতে তোমার রেজাল্ট থাকবে। আমরা যদি প্রথম অংশ বলি, প্রথম অংশে কি থাকবে, কন্ডিশন। দ্বিতীয় অংশে কি থাকবে, একটা রেজাল্ট। আমরা যদি এক্সাম্পল দিই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ইফ ইউ ক্যান I will go, এখানে দেখো একটা কন্ডিশন,
যদি তুমি আসো, শর্তটা কি? যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে এটা রেজাল্ট। অর্থাৎ আমি যদি যাই সেজন্য কী করতে হবে? প্রথমে একটা শর্ত, তোমাকে আসতে হবে। তো এটাই আসলে মূলত কন্ডিশন। আমরা যখন আরও বিস্তারিত আলোচনা করব তখন তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এবং আবার এইভাবে বিভিন্নভাবে বলা আছে, সাধারণত ইফ যুক্ত সেন্টেন্স কে যেখানে একটা কন্ডিশন থাকে এবং একটা রেজাল্ট থাকে সেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কিন্তু শুধু যে ইফ বসালেই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হবে তা না। এখানে আমাদের ফার্স্টে কী কী বসতে পারে আমরা সেই বিষয়টা জানতে হবে। এখানে ইফ বসতে পারে, হোয়েন বসতে পারে, আনলেসও বসতে পারে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। প্রথমে আমরা পাই জিরো কন্ডিশনাল, সেকেন্ডলি আমরা পাই ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বরে আমরা পাই সেকেন্ড কন্ডিশনাল, এবং 4 নম্বরে আমরা পাই থার্ড কন্ডিশনাল। এটা কিন্তু মনে রাখা খুব ইজি। অর্থাৎ কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। প্রথমে হচ্ছে জিরো কন্ডিশনাল, তারপরে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, এখন আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে। যদিও জিরো কন্ডিশনাল আলোচনা আসলে সব জায়গায় করা হয় না, কিন্তু এখান থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, শুধু আমাদের এসএসসি পরীক্ষা না, আমরা যদি অ্যাডমিশন বলি বা চাকরির পরীক্ষা বলি, সেখানে আমরা দেখি জিরো কন্ডিশনাল থেকে বিভিন্ন এক্সাম্পল বা সেন্টেন্স এসে থাকে। তো জিরো কন্ডিশনালের শর্ত কী? জিরো কন্ডিশনালের শর্ত এইরকম একটা সেন্টেন্স, যেটা আমরা জানি কন্ডিশনাল হতে গেলে সেখানে 2টা সেন্টেন্স থাকা লাগবে। তো এইখানে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে 2টা সেন্টেন্সে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট, এই টেন্সের ব্যবহার করা হয়। আমি যদি এক্সাম্পল দিই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কিন্তু তার আগে বলে রাখি, জিরো কন্ডিশনাল সাধারণত 2টা জিনিস ফোকাস করে। সাধারণত কয়টা জিনিস ফোকাস করে? 2টা জিনিস। এক, সায়েন্টিফিক ট্রুথ, বা সায়েন্টিফিক ট্রুথ মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ যেটা বৈজ্ঞানিকভাবে যেটা প্রমাণিত। দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ সার্বজনীনভাবে যেটা সত্য। আমরা যেমন সার্বজনীন সত্য কোনগুলোকে বলা হয়? যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আমাদেরকে জন্মগ্রহণ করলে একদিন মরতে হবে, এগুলো সব সার্বজনীন সত্য। আর সায়েন্টিফিক ট্রুথ কোনগুলো? আমি এখন এক্সাম্পল দিলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সায়েন্টিফিক ট্রুথের এক্সাম্পল, অর্থাৎ জিরো কন্ডিশনালের যে এক্সাম্পল, সেটা হচ্ছে ইফ ইউ হিট আইস, তারপরে ড্যাশ, ইট মেল্টস। অর্থাৎ তুমি যদি বরফে তাপ দাও তাহলে এটা গলে যাবে। এটা আমরা জানি বৈজ্ঞানিকভাবে সত্য। আমরা যদি বরফে তাপ প্রয়োগ করি তাহলে গলে যাবে। এখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পরে সেটা কী হবে? সেটা বাষ্পে পরিণত হবে। আমরা জানি যে পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো তোমাদের আমি জানি যে আইডিয়া আছে। তো এইরকম যে সেন্টেন্সগুলো, সেগুলো হচ্ছে জিরো কন্ডিশনের মধ্যে পড়ে। আমি যদি আর একটা এক্সাম্পল দিই, when water freezes, যখন পানি ফ্রিজেস মানে কি বরফে পরিণত হয়, it turns into solid, অর্থাৎ পানি যখন বরফে পরিণত হয় তখন এটা কঠিন অবস্থায়, অর্থাৎ তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হয়। এটা কিন্তু এক ধরনের বৈজ্ঞানিক সত্য। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এখানে ইফ ছিল, এখানে হোয়েন কেন? তো
এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে শুধু ইফ কন্ডিশনাল সেন্টেন্সে শুধু ইফ দিয়েই শুরু হবে তা না, এখানে কিন্তু হোয়েন দিয়েও শুরু হতে পারে। এবং এর পরবর্তীতে আমরা আবার দেখবো যে কিছু কিছু সেন্টেন্সে হ্যাড দিয়েও শুরু হতে পারে। আমরা এবার নেক্সট এসে যাবো। তাহলে আশা করি তোমাদের জিরো কন্ডিশনাল সম্পর্কে কোনো সমস্যা নেই। জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি, দুইটা জিনিস ফোকাস করবে। একটা হচ্ছে সামনে এখানে প্রেজেন্ট, দুইটা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা। দেখো এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এটা কী করে, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ কে নির্দেশ করে। ওকে, নেক্সট আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, ওকে। পরবর্তীতে আমাদের বাকি আছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো এইগুলো আলোচনা করার আগে তোমাদের বোঝার স্বার্থে আমি এক্সাম্পল প্রথমে উদাহরণ মানে এর গ্রামেটিক্যাল ব্যাখ্যা না করে আমি এক্সাম্পল দিয়ে তারপরে গ্রামেটিক্যাল ব্যাখ্যা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট কন্ডিশনালের জন্য আমি একটা এক্সাম্পল দিই। আমি একই সেন্টেন্স দিয়ে তিনটা এক্সাম্পল দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। If you come, I will go. If you came, I would go. If you had come, would have gone. অর্থাৎ আমরা এখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল তিনটার উদাহরণ দিলাম একই রকম বাক্য দিয়ে। ইফ ইউ কাম, আই উইল গো। ইফ ইউ কেম, আই উড গো। ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ কাম। এখন সেন্টেন্স তিনটা একই, কিন্তু এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার ভিন্ন আছে। আমরা এবার সেটা নিরূপণ করব, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো আসলে কোন কন্ডিশনাল আসলে কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে। তো এখানে আমরা যদি দেখি, এখানে আছে কাম, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে এটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সেই কারণে পরবর্তীতে হবে কি ফিউচার ইনডিফিনিট। এবং সেকেন্ড কন্ডিশনাল যদি দেখি, এখানে আমরা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেই কারণে পরবর্তীতে হবে কি, এখানে যদি পাস্ট থাকে তাহলে এটারও পাস্ট হয়ে যাচ্ছে। এবং থার্ড কন্ডিশনালে আমরা কি দেখছি, এখানে হ্যাড কাম, আমরা জানি যে হ্যাড কাম কখন বসে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো যদি পাস্ট পারফেক্টে হ্যাড কাম বসে, তখন পরবর্তীতে কী হয়, উড হ্যাভ। এখানে শুধু উড হ্যাভ না, এখানে উড হ্যাভ বসতে পারে, মাইট হ্যাভ বসতে পারে, কুড হ্যাভ বসতে পারে। আচ্ছা, তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে ফার্স্ট কন্ডিশনালে এখানে যদি যখন দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট ইফযুক্ত কোনো সেন্টেন্সে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমরা এখানে শ্যাল, উইল দিয়ে তারপর একটা ভার্ব নিয়ে আসবো। এবং এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এখানে আমরা কী হবে, এখানেও পাস্ট হবে, কী হবে, শুড, উড, মাইট এরকম ব্যবহার হবে, অর্থাৎ মোডাল ভার্বগুলো ব্যবহার হবে। এবং থার্ডে কী হবে, এখানে যদি পাস্ট ইনডিফিনিট হবে, এখানে উড হব, তারপরে আরও কি বসতে পারে, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি মনে করি এই তিনটা এক্সাম্পলই যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের ইজিলি আসলে হচ্ছে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। আমি আশা করি তোমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। আরেকটা বিষয় আমি তোমাদের একটু আগে বলেছি যে এই ইফের পরিবর্তে কিন্তু এখানে হোয়েন বা আনলেস দিয়ে আসলেও একই নিয়ম। আমরা এবার এটা সেই জিনিসটা একটু খেয়াল করব।
আমি যদি ইফের পরিবর্তে এখানে দিই হোয়েন ইউ কাম, অনেকে হোয়েন দেখে কিন্তু ভয় পায়, যে হোয়েন ইউ কাম একই জিনিস। এখানে যদি প্রেজেন্ট টেন্স আছে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে একটা শর্ত দেওয়া আছে, তাহলে এখানে ঠিক আই উইল গো একই দিতে পারি আমরা। বা 3 নম্বর কন্ডিশনে যেটা আমরা দেখলাম, থার্ড কন্ডিশনে দেখেছিলাম কি, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। তো সবসময় যে ইপি আগে আগে থাকবে তা না, কিছু কিছু সময় আমরা খেয়াল করব যে ইপের পরিবর্তে হ্যাড দিয়েও সেন্টেন্সটা থাকতে হবে, তখনও ভয় পাওয়ার কিছু নেই, তখন কিন্তু সেন্সটা একই হবে। এটা এইভাবে আসতে পারে, আই ডু কাম, একই আই উড হ্যাভ গান। ওকে, তাহলে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিট সেন্টেন্সের রুলস, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অ্যান্ড ইট ইজ টাইম। ওকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। আচ্ছা, এর অর্থটা কি? প্রথমে আমাদের অর্থটা জানতে হবে। কমপ্লিট সেন্টেন্স করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু অর্থটা খুব ভালোভাবে বুঝতে হবে। এবং কমপ্লিট, এটা আমি মিস্টেক করছি, কমপ্লিট সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা সবথেকে বেশি মনে রাখতে হবে সেটা আমি একটু বলে নিই। যে দুইটা জিনিস বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সটা মিনিংফুল হইতে হবে, মিনিংফুল। দ্বিতীয়টা, এটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। এখন মিনিংফুল অর্থ হচ্ছে একটা সেন্টেন্স অসম্পূর্ণ বাক্য দেওয়া আছে, তারপরে আরেকটা সেন্টেন্স আমাদের সম্পূর্ণ করতে হবে। তুমি এমন একটা কিছু লিখলে যে প্রথম সেন্টেন্স যে অসম্পূর্ণ বাক্যটা আছে ওইটার সাথে ওইটা রিলেভেন্ট না বা সামঞ্জস্যপূর্ণ না, তাহলে কিন্তু যদিও তুমি আর ওইটা গ্রামাটিক্যালি কারেক্ট, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। আবার ব্যাপারটা কী হলো যে তুমি হয়তো একটা মিনিংফুল একটা কিছু লিখলে কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না, তাহলে অ্যান্সার হবে না। তাহলে তোমাকে দুইটাই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে মিনিংফুল হইতে হবে এবং একটা কি গ্রামাটিক্যালেও এটা কারেক্ট হইতে হবে। এবং কমপ্লিট সেন্টেন্স সব থেকে ইজিলি তারা করতে পারে যারা গ্রামাটিক্যাল রুলসকে অবশ্যই তোমাকে ফলো করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তার সাথে যারা এর অর্থটা ভালোভাবে বুঝতে পারে। কারণ তুমি ফার্স্ট অংশের যে অর্থটা বুঝলে তার সাথে সামঞ্জস্য রেখে আরেকটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবা। আচ্ছা, তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে কি? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। আচ্ছা, আমরা যদি কিছু এক্সাম্পল দিই তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দুইটা দ্বারা একই জিনিস বোঝায় যে এটাই উপযুক্ত সময় বা এখনই উপযুক্ত সময়। তো এটা সাধারণত দুইটা নিয়ম আছে শুধু, কিন্তু এই দুইটা নিয়ম খুবই আসে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস 2 প্লাস V1। আরেকটা নিয়ম, এখানে হাই টাইম বা ইট ইজ টাইমও হতে পারে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। এখন যদি আমরা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি বলি, আচ্ছা প্রথমটা এক্সাম্পল এটা, ইট ইজ টাইম টু, যদি বর্তমান সময়ের কথাই বলি, যে আমরা জানি যে এখন সারা দেশব্যাপী কোটা
সংস্কার নিয়ে যে আন্দোলন চলছে এবং তার প্রতিশ্রুতিতে যে ঘটনাগুলো ঘটছে, এবং বর্তমানে যে ছাত্র সমাজ তারা চাচ্ছে কি শুধু কোটা সংস্কার না, তারা হচ্ছে পুরো বাংলাদেশটাকেই সংস্কার করতে চাচ্ছে। তো আমরা যদি এখানে লিখতে পারি ইট ইজ টাইম টু, এটাই উপযুক্ত সময় টু, আমরা জানি টুর পরে মূল ভাব হয় রিফর্ম, অর্থাৎ সংস্কার করা বা পুনর্গঠন করা, রিফর্ম বাংলাদেশ, অর্থাৎ এখনই উপযুক্ত সময় বাংলাদেশকে সংস্কার করা বা পূর্ণভাবে গঠন করা। ওকে, এবার আমরা যদি এটার আরেকটা এক্সাম্পল দেখি, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এটাই উপযুক্ত সময় কাজটি করার। তো একই বাক্য আমরা এবার দিয়ে আরেকটা সেকেন্ড এক্সাম্পলটা দেখব, যে একই রকম বাক্য আছে ইট ইজ টাইম, কিন্তু এরপরে টু নাই, এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে হি শি উই, যে কোনো একটা। ইট ইজ টাইম উই, এখানে ইট ইজ টাইম আছে, তারপর এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে কী হবে, আমরা এখানে দেখেছি এখানে V2 হবে, উই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজটা করার এটাই উপযুক্ত সময়। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দুইটারই অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় বা এটাই আসল সময়। এবং এর দুইটা নিয়ম আছে, একটা ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তখন আমরা জানি যে টুর পরে V1 হয়, তবে টুর পরে একটা রিলেভেন্ট প্রাসঙ্গিক একটা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা পূরণ করতে পারি। এবং ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে কী হবে, V2 হবে, তারপরে সাবজেক্ট প্লাস V2 এবং পরে যে এক্সটেনশন থাকে সেটা। আচ্ছা, এখন আমরা নেক্সট নিয়মে যাব। এখন আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দ, অর্থাৎ এর বাংলা হচ্ছে যেমন। তাহলে অ্যাজ ইফ আর অ্যাজ দ সাধারণত তিনটা নিয়ম আছে। তো প্রথম নিয়মটা কি, এই অ্যাজ ইফ বা অ্যাজ দ, অ্যাজ ইফ বা অ্যাজ দ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আরেকটা নিয়ম কি আছে, এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তীতে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স সে যদি প্রথম অংশটা পাস্ট প্রেজেন্ট টেন্স হয় সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে, এবং প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। He talks as if, সে এমনভাবে কথা বলে যেন he knows everything। অর্থাৎ আমাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকে না, তাদের ভাবটা এরকম যে তারা সব জানতা, তো সেরকম যে হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে হি নোজ এভরিথিং। তো আমরা এখানে দেখলাম যে এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স, পরেরটাতে কি হচ্ছে এখানে সরি হি নিউ এভরিথিং, অর্থাৎ
পরেরটা আমরা কি দেখছি যে এখানে পাস্ট ইনডিফিনিট দেখছি, এখানে প্রথমে প্রেজেন্ট টেন্স থাকার কারণে পরবর্তীতে আমরা পাস্ট ইনডিফিনিট দেখছি, অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। তো এই একই বাক্যটা যদি আমরা সেম বাক্য দিই, এই উদাহরণটা দিই যে এটা যদি আমরা পাস্ট করি, হি টকড অ্যাজ ইফ, এখানে আমরা কি দেখছি পাস্ট ইনডিফিনিট, এখানে আছে অ্যাজ ইফ যুক্ত বাক্য। তাহলে অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কী হবে? হি পাস্ট পারফেক্ট হবে, তাহলে কী হবে? হি হ্যাড নোন এভরিথিং। তাহলে কি দেখো, এখানে আমি জানাম অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম যদি পাস্ট প্রেজেন্ট টেন্স থাকে, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রথমটা যদি তারপরে যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আরেকটা আছে যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা অনেকেই ভুল করে এবং অনেকের মধ্যে বিভিন্ন ডাউট জাগে প্রথম পর্যায়ে, যারা এটা জানে যে কী কারণে এটা এমন হলো। আমরা যদি সলিউশন করি তখন ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার হবে। He acted as if, এই ধরনের বাক্যে আমরা যদি এই যে আমরা জানি যে এই যে নো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ধরনের ফাইনাইট ভার্ব ব্যবহারটা আমি যদি বি ভার্ব দিয়ে করতে চাই, যে হি অ্যাক্টেড ইজ ইফ, সে এমনভাবে, অ্যাক্টেড মানে সাধারণত কোনো কিছু করা, কোনো কিছু পরিচালনা করা, বা সে এমনভাবে কোনো কিছু করে বা এমনভাবে ভাব নেয় যে হচ্ছে, বা এখানে আমরা অ্যাক্টেড দিতে পারি বা প্রিটেন্ড দিতে পারি, যে এমনভাবে ভাব করে, প্রিটেন্ড, PRETEND, প্রিটেন্ড অ্যাজ ইফ, সে এমনভাবে ভান করে, এমনভাবে ভাব করে যে আই আর এ চাইল্ড। এখন আমাদের মনে কোশ্চেন জাগতে পারে, মানে সে হচ্ছে আমার বয়সে এমন একটা কোনো মানুষ হয়তো বা, কিন্তু সে আমার সাথে এমনভাবে অ্যাক্টিং করতেছে যে আমি কোনো ছোট একটা বাচ্চা, এরকম। তো হি অ্যাক্টেড অ্যাজ ইফ আই আর এ চাইল্ড। তো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে আমরা অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স পরে যদি সাবজেক্ট হয় এবং পরবর্তীতে যদি কোনো বিভাগ হয়, সেক্ষেত্রে আমরা জানি আয়ের সাথে কি বসে, আমরা সবসময় জানি ওয়াজ বসে, হির সাথে ওয়াজ বসে, তারপরে ইউ এর সাথে আর বসে, কিন্তু এই ক্ষেত্রে সব ক্ষেত্রে অয়ার বসবে, অর্থাৎ আই ওয়ার, হি ওয়ার, ইউ ওয়ার। তো হি অ্যাক্টেড অ্যাজ ইফ আই ওয়ার এ চাইল্ড। তো আমি আশা করি তোমাদের এই তিনটা নিয়ম আর ভুল হবে না। তো আমি যদি আবার একটু রিভিউ দিই, তো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের সাধারণত তিনটা নিয়ম। প্রথমে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথমে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা পাস্ট পারফেক্ট। আর যদি অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের পরবর্তীতে সাবজেক্ট থাকে এবং পরবর্তীতে আমরা বি ভার্ব দিয়ে কোনো একটা সেন্টেন্স করতে চাই, সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার হবে না, এরপরে কি ব্যবহার হবে? আই বা ওয়ার ব্যবহার হবে। ওকে, আমরা এখন নেক্সট নিয়মে যাব। নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এই বিষয়টা আমি মনে করি অলরেডি জানো, তবে কিছু কিছু মানুষের এটা নিয়ে একটু ঝামেলা হয়, সেজন্য আমি এটা করাচ্ছি। সেটা হচ্ছে লিস্ট। এটার মানে হচ্ছে নতুবা, বা যাতে না বলা যায়। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে এবং তারপরে আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আলোচনা করব। এটা আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করি তখন অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা করি না, সেই জন্য করাচ্ছি। ওয়ার্ক ফার্স্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য বাস। দ্রুত হাঁটো, নতুবা তুমি বাসটা মিস করবে। তাহলে আমরা কি লিস্ট যুক্ত কোনো সেন্টেন্সের পরবর্তীতে কি হবে? লিস্ট যুক্ত কোনো সেন্টেন্সের পরবর্তীতে কি হবে? সাবজেক্ট প্লাস আমরা যে মোডাল ভার্বগুলো জানি, শুড, উড, মাইট, যে কোনো একটা বসতে পারে। শুড, উড,
মাইল পরবর্তীতে যে এক্সটেনশন অর্থাৎ বর্ধিত অংশ। অর্থাৎ লেস যুক্ত সেন্টেন্স যদি কোনো থাকে তাহলে লেসটের পরে কী হবে, সাবজেক্ট হবে শুড উড মাইট, শুড উড মাইট, তারপরে হচ্ছে আমরা জানি যে মোডাল ভার্ব কোনগুলো, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট। তো এই শুড উড মাইট এই তিনটা ভার্বের পরে তো আমরা জানি যে ভার্বের সব সময় মোডাল ভার্বের পরে ভার্বের V1 ফর্ম বসে, তো V1 প্লাস এক্সটেনশন। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখাই, রিড অ্যাটেন্টিভলি, অর্থাৎ মন দিয়ে পড়াশোনা করো, লেস নতুবা কী হতে পারে, আমরা যদি মন দিয়ে পড়াশোনা না করি কী হতে পারে, আমরা পরীক্ষা ফেল করতে পারি। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ লেস যুক্ত পরে আমরা কি দেখলাম, একটা সাবজেক্ট প্লাস শুড উড মাইট যে কোনো একটা প্লাস এখানে V1 প্লাস এখানে যে এক্সটেনশন। ওকে, আমি আশা করি এই বিষয়টা নিয়েও তোমাদের আর কোনো ডাউট নাই। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আমরা আজকের ক্লাসের শেষ অংশে চলে এসেছি। আমরা যদি বেশি নিয়ম শেখাই সেক্ষেত্রে কী হবে, তোমাদের মাথার মধ্যে একটা মানে সবগুলো নিয়ম ঠিকভাবে তোমরা বুঝতে পারবে না, বা তোমাদের মাথার মধ্যে একটা জ্যাম হয়ে যাবে। আর এই কমপ্লিট সেন্টেন্সের বিষয়টা কি, এখানে তোমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে গ্রামাটিক্যাল রুলসের অবশ্যই আমরা জানবো, কিন্তু তার থেকে বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে। মানে আমরা এমনভাবে প্র্যাকটিস করবো, এতটা প্র্যাকটিস করবো যে আমাদের ভাবতে হবে না যে শুডের পরে আমাদের V1 বসাতে হবে বা লেস্টের পরে সাবজেক্ট। আমরা জানি লেসযুক্ত কোনো সেন্টেন্স থাকলে অটোমেটিক আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো কমপ্লিট সেন্টেন্সটা টোটালটা প্র্যাকটিস বেসড। হ্যাঁ, তুমি যত প্র্যাকটিস করবা, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি এক্সপার্ট। ওকে, সেজন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলোর উপরে একটা শর্ট এক্সাম নিব। আশা করি তোমরা এ থেকে অনেক উপকৃত হবে। ওকে, তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো থেকে আমি দিব, এবং পরবর্তীতে তোমাদের করার জন্য কিছু সময় দেব, পরবর্তীতে আমি এগুলো আবার ব্যাখ্যা করব। জি শেষ। আচ্ছা, কমপ্লিট নাকি? 2 মিনিট। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেখান থেকে কিছু এক্সাম্পল দিয়েছি। প্রথমটা হচ্ছে ইফ ইউ হিট মেটাল, সেকেন্ডটা হচ্ছে ইফ দ্য ওয়াইন ব্লোজ, থার্ড ইট ইজ হাই টাইম উই হি অ্যাক্টস অ্যাজ ইফ ওয়াক কেয়ারফুলি। প্রথমে এগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে, তারপরে আমি এগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দেবো, সলিউশন করে দেবো। আচ্ছা, আশা করি তোমরা সবাই চেষ্টা করেছো এগুলো। এখন আমি এগুলো সলভ করব এবং তোমরা মিলিয়ে নিবে
যে এগুলা আসলে ঠিক আছে কিনা। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে কমপ্লিট সেন্টেন্সে একটা সুবিধা, এটা কিন্তু অনেক আনসার হতে পারে, এমন কোনো না এটা ফিক্সড কোনো অ্যান্সার। আমরা যদি ট্রান্সফরমেশন সেন্টেন্স করি রেগুলার ফিক্সড অ্যান্সার থাকে, কিন্তু কমপ্লিট সেন্টেন্সে তুমি অর্থ এবং গ্রামাটিক্যাল রুলস এক রেখে এক একজনের এক এক অ্যান্সার হতে পারে। যেমন প্রথমটা কি বলতেছে, আমরা এটা ইফ ইউ হিট মি ডাউন, তো আমরা প্রথমে আলোচনা করেছি কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম। কন্ডিশনাল প্রথমে কি আছে, জিরো কন্ডিশনাল, তো এটা আসলে জিরো কন্ডিশনাল উদাহরণ। আমরা কি বলেছিলাম, জিরো কন্ডিশনালে সায়েন্টিফিক ট্রুথ নিয়ে বলে, ইউনিভার্সাল ট্রুথ নিয়ে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ট্রুথ। ইফ ইউ হিট মি ডাউন, তুমি যদি ধাতুকে তাপ দাও তাহলে কী হয়, ইট এক্সপান্ডস। আমরা জানি ধাতুকে তাপ দিলে এটা বৃদ্ধি পায়। ছোটোবেলায় আমরা কী করেছি অনেকে, যে যাদের স্টেশনের পাশে বাসা বা অনেকে স্টেশনের পাশে বাসা না হলেও মজার ছেলে কী করেছি, যে আমরা ট্রেনের নিচে 1 পয়সা বা 1 টাকার কয়েন বা 50 পয়সার যে কয়েনগুলো ট্রেনের উপরে যে পাতের উপরে রাখতাম, এবং যখন ট্রেন আসতো ওইটা চাপা দিয়ে যেত, এবং কী হতো আমরা দেখতাম যে ওইটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে এটা বৃদ্ধি পায়। তাহলে ইফ ইউ হিট মেটাল, তুমি যদি ধাতুকে তাপ দাও, ইট এক্সপ্যান্ডস, ইট এক্সপ্যান্ডস, অর্থাৎ এটা বর্ধিত হয়। আমি জিরো কন্ডিশনাল কি শর্ত বলেছিলাম, জিরো কন্ডিশনাল একটা শর্ত, সেটা হচ্ছে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, ইফ দ্য ওয়াইন্ড ব্লোস, আচ্ছা এটাও দেখছি কিন্তু জিরো কন্ডিশনালের মধ্যেই পড়ছে, যে যদি বাতাস প্রবাহিত হয়, হ্যাঁ তখন কি হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাতাস প্রবাহিত হলে কী হয় আমরা কি জানি, গাছ নড়াচড়া করে, দ্য ট্রি মুভস। ইজিলি হয়ে গেল। তোমরা কিন্তু যে ট্রি মুভসই লিখতে হবে, তোমরা কিন্তু অনেক কিছু লিখতে পারো এটা। হ্যাঁ, তোমরা যে ধাতু যে এক্সপ্যান্ডই হয়, তোমরা আরও অন্য কিছু লিখতে পারো, এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নিয়ম গ্রামাটিক্যাল রুলস ঠিক রাখতে হবে। কয়টা দেখি, ইট ইজ হাই টাইম। আমরা দেখেছিলাম হাই টাইমের দুইটা নিয়ম, একটা হচ্ছে হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে ভার্বের মুভ ফর্ম বসে, আর হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কী হয়, পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইম উই কমপ্লিটেড দ্য টাস্ক। তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারো, যে এটাই উপযুক্ত সময় আমরা কাজটা কমপ্লিট করার। তারপরে হি অ্যাডসিভ, সে এমনভাবে অভিনয় করে যে হি অ্যাডসিভ, যে হি আর এ লিডার, অর্থাৎ সে নেতাদের মতো ভাব দেখায়। হি অ্যাডসিভ, হি আর এ লিডার। আমরা যদি এখানে ওয়ার দিয়ে নাক করতে চাই তাহলে কিন্তু আরও করতে পারতাম। সে এমন ভাবনা যে হি নিউ এভরিথিং, অর্থাৎ এটাই কমপ্লেক্স সেন্টেন্সের মেন মজা, যে আপনি এখানে এক বা একাধিক উত্তর করা যায়, এক একজন এক একভাবে উত্তর করতে পারে। তারপরে ওয়াক কেয়ারফুলি, আচ্ছা এখানে একটা মিস্টেক গেছে, যেখানে আমরা লিস্টের নিয়ম করেছি, যে আমরা যদি সচেতনভাবে হাঁটি, কেয়ারফুলি হাঁটি, লেস্ট কী হতে পারে, নতুবা আমরা বলেছি যে লেস্টযুক্ত সেন্টেন্সের পরে কী বসে, একটা সাবজেক্ট বসে, এবং পরে কি শুড নট মাইট, লেস্ট ইউ উড ফল ডাউন, অর্থাৎ তুমি পড়ে যেতে পারো। তো আবার বলি, ইফ ইউ হিট মেটালস ইট এক্সপ্যান্ডস, ইফ দ্য ওয়াইন্ড ব্লোস দ্য ট্রি মুভস, ইট ইজ হাই টাইম উই কমপ্লিটেড দ্য টাস্ক, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি আর এ লিডার বা হি নিউ এভরিথিং, ওয়াক কেয়ারফুলি ইউ উড ফল ডাউন। আশা করি তোমাদের সবারই হয়েছে। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি এগুলো তোমরা বাসায় আরও বেশি বেশি তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে, এবং এর মধ্যে যেগুলো নিয়ে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।